যে বিভিন্ন ফিলান্থ্রপিক কাজে ওনারা সবসময় প্রয়াস করেন এবং যুক্ত থাকেন। পুজো হোক বা যে কোনো ব্লাড ডোনেশন বা অন্যান্য বস্ত্র বিতরণ, বিভিন্ন সময় বিভিন্ন কাজে ওনারা ধর্মীয় ক্ষেত্রে ওনাদের পরিচয় আমরা সবাই জানি। এবং একটা সময় এই অরবিন্দ ক্লাবের যে এখানে যারা এখন যাদেরকে আজকে এখানে সংবর্ধনা দেওয়া হচ্ছে, তারাও কোনো এক সময় কৈশোর থেকে কিশোর, কিশোর এবং যখন ওনারা যুবক হন, তখন আজকে বার্ধক্যের কারণে তাদেরকে প্রবীণ নাগরিক হিসাবে তাদেরকে সংবর্ধনা দেওয়া হচ্ছে ক্লাবের তরফ থেকে। কিন্তু তারা কিন্তু এই এলাকার বিশিষ্ট যারা বাসিন্দারা, তারা কিন্তু জানেন যে এই এলাকার অবস্থাটা কি ছিল, আগে কি ছিল, মাঝখানে কি অবস্থা ছিল এবং বর্তমানে কি ঠিক হয়েছে। এবং এর জন্য যে ধরনের ওনাদের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার নিরিখে আজকে আমি ধন্যবাদ দেব অরবিন্দ ক্লাবকে, যে ওনাদেরকে যে সংবর্ধনা শুধু নয়, যে ওনাদের যে অভিজ্ঞতা নিরিখে ওনাদের যে এক্সপিরিয়েন্সের যে জীবন কাহিনী, জীবন সংগ্রাম, এবং তার থেকে কিন্তু অনেক কিছু শিক্ষণীয় রয়েছে। আমরা কি করে যারা ঘরের ভিতরে যারা বয়স হয়ে যায়, বয়স খালে, আমরা কিন্তু নজর আন্দাজ করি। আমার মনে হয় এই ধরনের যে একটা উদ্যোগ, একটা সমাজের মধ্যে, সারা ত্রিপুরার মধ্যে একটা বিশেষ একটা বার্তা যাবে, এবং আপনাদের দেখে অন্যান্য যে সামাজিক সংস্থাগুলো আছে তারাও কিন্তু তার থেকে শিক্ষা নিয়ে তারাও এই উদ্যোগটা নেবে, আমি নিশ্চিত। আজকে এখানকার যারা আজকে যাদেরকে বয়োজ্যেষ্ঠ বলা হচ্ছে, তাদেরকে বলতে গেলে আমি প্রায় সব লোককেই এখানে চিনি, সবাইকে আমি জানি। অনেকেই অনেকভাবে আমার সাথে ওনাদের খেলাধুলার জগতেই হোক বা বিভিন্ন কারণেই হোক, তাদের সাথে আমার যোগাযোগ ছিল। আজকে অনেককে অনেকদিন বাদে আবার দেখলাম সবাইকে এখানে। ওনাদেরকে ওনাদের উপস্থিতি আমাদের আগামী দিন যাতে ওনাদের চিন্তাধারা এবং সেটাকে পাথেয় করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি, সেই আশা আমি করব। এবং এটা কিন্তু আমি বলবো যে প্রতিটা বাড়ির থেকেই যেন এটা শুরু হয়। আমরা সমাজে তো এটা করছেন, কিন্তু ঘরের ভিতরেও যারা যখন বয়সকালে সবাই বয়স হবে, যারা ইয়াং জেনারেশন আছে তারও আগামী দিনে বয়স হবে, কিন্তু তাদের যে অবদান এবং মূল্যবোধ, সেটা কিন্তু আমাদের নর্মাল যে সংস্কৃতি, আমাদের সমাজের যে সংস্কৃতি, তারই কিন্তু প্রতীক আমার মনে হয়, যেগুলো আমাদের সবাই করা উচিত। এবং এই যে এক্সপিরিয়েন্সের যে কাহিনী, মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বলছেন, কি বলছেন উনি, যে বিরাসত দিই আর বিকশিত দিই। আমাদের পুরনো যে ঐতিহ্য, সেগুলোকে আমাদের ধরে রাখতে হবে এবং সেটাকে পুঁজি করে আমরা সামনের দিকে নতুন ভাবে আধুনিকতার যে ছোঁয়া, সেটাকে নিয়ে আমরা চলব। অনেক সময় আমরা মনে করি যে আরে যারা বয়স হয়েছে ওনারা কি জানেন, বোঝা যেন না হয়, অনেকে বোঝা মনে করে তাদেরকে অপান্তে করে তোলে। এবং সবাই মারা যাবে, কেউ বাঁচবে না। আমরা সবাই পৃথিবীতে এসেছি, একদিনে আমরা মারা যাবে, কিন্তু সম্মানের সাথে যেন এই পৃথিবীর থেকে ওনারা বিদায় নেন এবং যাওয়ার আগে মানুষকে কিছু দিয়ে যান, এবং সেটাকে আমাদের পুঁজি করতে হবে। অনেকে বইয়ে লেখে অনেক কিছু আমাদের জানিয়ে দিয়েছেন, অনেকে আছে সেই তাদের কাছে সেই চিন্তাধারা বা সেইভাবে তারা অভ্যস্ত নয়, কিন্তু তারা যে অভিজ্ঞতাটা, সেটাকে তো পুঁজি করে আমাদের আগামী দিনে এই সমাজে তো আমরা সেটা চলতে পারি। কারণ ইংরেজিতে একটা কথা আছে, the wise man always learns from other mistakes। এই যে অভিজ্ঞতা যারা পুরনো যারা ব্যক্তিরা রয়েছেন,
যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন, তাদের থেকে আগামী দিনে অনেক এমন জিনিস আছে যে এটা করলে ভালো হতে পারে, এটা না করলে ভালো হবে, এই যে বিষয়গুলো তাদের থেকে আমি যদি শিক্ষাটা নিই তাহলে আমার পথ চলতে গিয়ে কিন্তু অনেক সুবিধা হবে। এবং তাদের জ্ঞানের কিন্তু অভাব নেই। এতগুলো এই এলাকার মধ্যে সারা ত্রিপুরাতে আছে, সারা ভারতবর্ষে আছে, এই ধরনের যারা এক্সপিরিয়েন্স পার্সন, তাদের থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। যে তাদেরকে সম্মান দেওয়ার যে প্রচেষ্টা, মাননীয় প্রধানমন্ত্রীজিও সেই ব্যবস্থা রেখেছেন, তাদেরকে কোনো অবস্থায় আমাদের ভুলে চলবে না। কারণ আজকাল আমরা দেখি যে অনেক সময় বহু জায়গায়, আমাদের ত্রিপুরাতেও প্রায় 5টার মতো আমরা শেল্টার হাউস করেছি, যারা বয়স্ক যারা আছেন, আরো করবো আগামী দিনে। অন্যান্য 5টা ডিস্ট্রিক্টে আমরা করেছি, আরো প্রতিটা ডিস্ট্রিক্টে আমরা করব। কিন্তু এইগুলো যেন আমাদের আগামী দিন তাতে আরো বেশি করে না করতে হয়, সেদিকে নজর রাখতে হবে। ঘরের ভিতরে তাদের সম্মান যাতে দিতে পারি আমরা, নিজেদের সেই মানসিক অবস্থান, মা বাবা, দাদা দিদা, ঠাকুরদা ঠাকুরমা, তাদেরকে নিজের করে তাদের হয়তো বা শারীরিকভাবে ওনারা চলতে অসুবিধা হয়, কিন্তু তাদের সাথে একটু বসা উচিত প্রতিটা মানুষের, ইনক্লুডিং মি, বা এখানে যারা আছেন সবাইরই উচিত। আমরা সময়ের কারণে আমরা ব্যস্ত থাকি, কিন্তু এই একাকিত্বর যে বিষয়টা, সেটা কিন্তু একদিন তোমারও আসবে, একদিন আমারও আসবে। এই যে বিষয়টা আমরা ভুলে যাওয়া অনেকে, যে যেরকম করবে তারও কিন্তু সেটা হবে। এবং আমরা যদি এই যে সংস্কৃতিটি যদি আমরা ডেভেলপ করতে পারি সমাজের মধ্যে, সেটা যদি প্রতিষ্ঠা আমাদের ছিল সেটি, কিন্তু এখন মাইক্রোস্কোপিক যে ফ্যামিলি হওয়ার সুবাদে আমরা এর থেকে বেরিয়ে যাচ্ছে এই কারণে যে আমি আমার ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত। কিন্তু আমি যার থেকে আমি উত্তরাধিকারী সূত্রে আমি আজকে বর্তমান, তাকে ভুলে যাওয়াটা ঠিক নয়। আমরা দেখেছি এরকম যে ঠাকুরমা, দিদা বা ঠাকুরদা বা ঠাম্মা, ওদের কথা আমার যে সন্তান, তারা কিন্তু অ্যাফেকশনটা অনেক বেশি স্ট্রং থাকে, এবং ওদের মধ্যে কিন্তু একটা কানেকশনও থাকে। মাঝখানে আমি এই ইঁদুর দৌড়ে আমি এত ব্যস্ত থাকি, আমি এই কানেকশনটাকে আরো দৃঢ় যে করা, সেটা কিন্তু আমরা করি না। যত বেশি আমরা সেটা করবো তত বেশি আমার মনে হয়, এবং তাদের কথাগুলো এরকম যদি আমরা মনে করি ওনারা কিছু বুঝেন না বা ওনাদের থেকে কিছু আশা নেই, তাহলে কিন্তু ভুল হবে। অনেক কিছু নেওয়ার আছে। কাজেই এটা এই ধরনের উদ্যোগ সত্যি আমি বলবো যে অত্যন্ত, আমার কাছে তো অন্তত খুব ভালো লাগলো এই ধরনের উদ্যোগ আপনারা নিয়েছেন। এবং এটা একটা সংবেদনশীল বিষয়, ভেরি সেন্সিটিভ। আজকে এখানে আমরা করলাম, সবাইকে সম্বর্ধনা দিলাম, সব ঠিক আছে, কিন্তু এটা যেন কন্টিনিউয়াস থাকে, সাস্টেনেবল হয়, আদারওয়াইজ আবার লাভ কিছু হবে। রাস্তায় বেরোলে আমরা তো এগুলো কালচারগুলো ভুলে গেছি। আমি এখনো দেখেছি, আপনারা যদি বিহারে কোনো সময় যান, গ্রামে গঞ্জে, বিভিন্ন গ্রামে, সমুদ্র প্রদেশে, এখনো কিন্তু আমাদের যারা বয়সে বড় তাদেরকে আমরা প্রণাম করে, কিন্তু এখনো এখানে আমরা যেমন বলি গুড মর্নিং তো দূরস্থ, কিছুই বলে না। দেশিওয়ালা কেমন আছেন বলে মাথাটা একটু চুলকে নিই, এরপরে সম্মান দিলাম। সম্মান দেওয়ার যে একটা কায়দা আছে, এগুলো কিন্তু এখনো আমরা দেখেছি যে আমরা টেক ইট গ্রান্টেড, যে আমার সম্মান আমি জানি, আমি ওনাকে সম্মান দিই। কিন্তু অনেক সময় আছে ফিজিক্যালিও তার যে প্রেজেন্স, ফিজিক্যালি আদান প্রদান, কথা বলা, কেমন আছেন মেসমশাই, পিসিমা কেমন আছেন, কাকিমা, জেঠিমা কেমন আছেন, এতে করে ওনাদের মধ্যে কিন্তু একটা আত্মতৃপ্তি এবং আত্মসম্মান, সেটা কিন্তু ওনারা পান। এবং এই কাজটা আমাদের করতে হবে, এবং সেই সংস্কৃতি আমাদের মধ্যে সেটা ডেভেলপ যত বেশি হবে তত বেশি কিন্তু আমরা আমাদের সমাজকে পরিবর্তন করবো। খালি অর্থনৈতিকভাবে খালি উন্নত হলাম তাতে লাভ হবে না, কিন্তু সোশিয়ালিও যত বেশি আমরা সেটাকে সমৃদ্ধ করবো তত বেশি আমাদের
সেই সম্মানটা আমরা মানুষকে দিতে হবে। তাদের নিরাপত্তার বিষয় একটা আছে, স্বাস্থ্যের বিষয় আছে, এই বিষয়গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। যখন শরীর খারাপ হয় তাদেরকে প্রপার জায়গায় নিয়ে যাওয়া, সময় দেওয়া, অনেকে করেন না যে তা না, অনেকে করে, কিন্তু এই অভ্যেসটা থাকা আমার মনে হয় সেটা খুব প্রয়োজন। এখন কিছুদিন আগে 2024 সালের সেপ্টেম্বরে উনি ঘোষণা করেছেন যারা 70 বছরের ঊর্ধ্বে যারা আছেন তাদেরকে স্বাস্থ্যের জন্য যেন তার ছেলে মেয়ের কাছে হাত পাততে না হয়। 5 লক্ষ টাকা করে, এবং তার আয় কত সেটা কিন্তু ইম্পর্টেন্ট না, যে কোনো আয় সেটাকে উপরে রেখে 70 বছর ঊর্ধ্বের সমস্ত লোককে আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনা সেটা উনি সেটা ঘোষণা করেছেন। আমরা ওনাকে দেখে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা আমরা শুরু করেছিলাম, এবং সেখানে 70 বছর ঊর্ধ্বে হোক যেই থাকুক সেটা কিন্তু তখনও ঘোষণা হয় না। আমরা যখন মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা শুরু করি সেখানেও ভারত ত্রিপুরা রাজ্যের সমস্ত মানুষ কিন্তু সেই স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে তার যে ইন্স্যুরেন্স সেটা আমরা করেছিলাম। এখন 70 বছর হওয়াতে সেটা যখন মাননীয় প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনায় চলে গেছে, আমাদের জন্য অনেকটা সে অর্থের ভাগটাও কিন্তু অনেকটা কমে গেছে। এবং আরেকটা বিষয় আমি দেখতে পেয়েছি যে অটল অভ্যুদয় যোজনা মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা শুরু করেছেন। এই যে আপনারা যেটা করলেন, ক্লাবের সভাপতিকে বলবো এবং ফুল টিমকে, সেক্রেটারিকে বলবো, এই যে যারা প্রবীণ নাগরিক আছেন তাদেরকে যে যদি চোখের চিকিৎসা হয়, বিভিন্ন সচেতনতা কর্মসূচি হয়, ক্যাটারেক্ট অপারেশন হয়, তাদের আসা যাওয়ার যে খরচ এই যে অটল অভ্যুদয় যোজনা তার মাধ্যমে কিন্তু সেটা কাভারে যাচ্ছে। এর জন্য আমরা কিন্তু অনেক সময় এটা কিন্তু আমরা জানিও না, এর জন্য অ্যাওয়ারনেস দরকার। বলতে হবে যে আরে আপনার কিন্তু এই সুযোগটা আপনারা পাবেন। এবং এই যে আজকে যে আপনারা যে কাজটা করলেন এর জন্য কিন্তু এই অটল অভ্যুদয় যোজনার মাধ্যমে আমরা কিন্তু কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আপনারা যদি আজকের এই ইয়ের জন্য যদি আপনারা করতেন, আপনারা কিন্তু সেই সাহায্যটা পেতে পারেন। 85,65,000 2025-26 আমরা পেয়েছি, 26-27 লক্ষ আমরা 95,000 টাকা অনুদান পেয়েছি। এই ধরনের যে আদান প্রদানের জন্য, তাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য এই বিষয়টা এখানে এই ব্যবস্থার মধ্যে আপনারা সেটা পেতে পারেন। দেখুন, মানুষের সাথে সম্পর্কটা ভেরি ইম্পর্টেন্ট। আর সম্পর্ক রাখার জন্য এটা কিন্তু প্রতিষ্ঠিত হতে হবে সেরকম না। আমি দেখেছি মানুষ যত বেশি উপরের দিকে যায় তত বেশি নিজের ঘর থেকেও কিন্তু দূরে সরে যায় এবং সমাজের থেকেও দূরে সরে যায়। এই যে ইঁদুর ধরে আমি যেটা বললাম সেটা যেন না হয়, সবাই মিলে আমরা মূল যে আছে আমার রুট, আমি কোথায় ছিলাম, কোথার থেকে আমরা এসছি, তার দিকে অন্তপক্ষে সময় বের করে অন্তপক্ষে কথা বলা উচিত। আর প্রতিদিন আমাদের স্বামী বিবেকানন্দজি বলেছেন যে আমরা সবাই ব্যস্ত থাকি সারাক্ষণ ধরে, ঠিক আছে, উই আর বর্ন ফর আদার্স, কিন্তু নিজের সাথে কথা বলা যে নাকি সত্যিকারের আপনার সবচেয়ে শ্রেষ্ঠ বন্ধু সেটা হচ্ছে নিজ, তার সাথে অন্তত সময় করে একবার কথা বলা উচিত যে আজকে আমি এই যে জমিতে আমি কি কি করলাম, আমি আমার ফ্যামিলির জন্য কি করতে পারলাম, আমি আমার সমাজের জন্য, পাড়ার জন্য আমি কি করতে পারলাম। এবং আগামী দিন যে দিনটা আসছে, আগামী দিন, আজকের দিনটা তো গেল, আগামী দিন আমি কি করতে পারি, যেমন চিন্তা ভাবনা, একটা আওয়াজ কিন্তু বিদর থেকে কিন্তু আসবে না, ইউ ক্যান ডু ইট, ইউ আর স্ট্রঙ্গার দেন এনিওয়ান। তখন কিন্তু এই যে ছোট ছোট যে সাহায্য সমাজের মধ্যে দেওয়া, নিজেরা অর্থনৈতিক ভাবে দিতে হবে এবং না, আমাদেরকে যারা শিক্ষকরা আছেন তার শিক্ষার যে তাদের ভান্ডার সেটাও যদি সমাজের মধ্যে দেয়। কেউ খেলাধুলার মধ্যে তার যোগ্যতা রয়েছে, নিজে এখন হয়তো ফুটবল মারতে পারবে না, কিন্তু ও বলতে পারবে যে না, তুমি যদি এইভাবে খেলো তাহলে অনেক বেটার হবে। বা কেউ ব্যবসায়ী, সেও যদি বলে যে তুমি যদি এইভাবে ব্যবসা করতে, বিভিন্ন স্তরে একজন যেগুলো আজকে যেমন মাননীয় প্রধানমন্ত্রী যে একটা
প্রায় 13,000 কোটি টাকা যে একটা প্রজেক্ট ঘোষণা করেছে বিশ্বকর্মা যোজনা। এই যে 18 জন যুবক, তাদেরও কিন্তু বিভিন্ন যারা এক্সপিরিয়েন্স, তাদের থেকেও অনেক কিছু শেখা যায়। তো এইভাবে আমরা যদি একজন আরেকজন যে নিজে রাষ্ট্রবাদী, আমরা যে বলি রাষ্ট্রবাদী এবং আমাদের সনাতন যে বিষয়, ভারতবর্ষ কবে সূচনা হয়েছিল কেউ কিন্তু জানে না। আজকে কত বিদেশ থেকে মোগলের আগেও এই আলেকজান্ডার থেকে শুরু করে বহু লোক এখানে ভারতবর্ষে কিন্তু আক্রমণ করেছে। তার ইতিহাস আপনারা সবাই জানেন, ইংরেজরা তো ছিলই। কিন্তু ভারতের যে সভ্যতা, আজকে গ্রিস দেশের যে তার যে সভ্যতা বা বিভিন্ন যে ইজিপ্টের যে সভ্যতা, সেগুলো এখন মিউজিয়ামে চলে গেছে, বইয়ে চলে গেছে, কিন্তু ভারতের জায়গায় হয়ে গেছে। এই কারণে ভারত কিন্তু তার যে সব বিষয়ে যেভাবে তারা একাত্ম যে ভাবের যে চিন্তা, আমাদের যে ধার্মিক চিন্তাধারা, সেই চিন্তাধারায় আমরা কিন্তু সবাই অল উই আর ইউনাইটেড। এর জন্য বলছি আমরা বিভিন্ন ডাইভার্সিটির লোক হওয়া সত্ত্বেও আমরা কিন্তু অল আর ইউনাইটেড। তো আজকে আমরা যে কথাটা আমার বলার উদ্দেশ্য, যে এই ধরনের অরবিন্দ ক্লাবের উদ্যোগে যে ধরনের প্রোগ্রাম এখানে করেছে, আমি ওনাদেরকে ধন্যবাদ দেব। যেমন এতে করে আমাদের সামাজিক যে সভ্যতা, সেটা কিন্তু অনেক বেশি দৃঢ় হবে। আপনারা সবাই জানেন, এখানে কিছুদিন আগেও ওনার কাছে আমাদের মেয়র সাহেবও ওনার কাছে বলেছিলেন যে তারা সুন্দরী কালী মঠে একদম মাটির নিচে চলে গেছে। আমরা ছোটবেলায় এখানে যেতাম, সেটাকে আমরা উপরে উঠিয়েছি কয়েক লক্ষ টাকা খরচ করে। এবং এখানে আমার কাছে দাবি রেখেছিল এলাকার মানুষ, যেখানে একজন পুরোহিত, যাতে আমি দেব সাহেবকে আমি বলেছি যে এখানে যাতে এটা আমাদের সরকারি পর্যায়ে পার্মানেন্ট কিছু একটা দেওয়া যায়। উনি বলেছেন এটা করবেন। এখানে আরেকটা যে কিছুদিন আগে আমরা এখানে উদ্বোধন করলাম, আখড়ার জন্য আমরা ছোটবেলায় এখানে দেখতাম, এখানে তো মহারাষ্ট্রের এখানে, হ্যাঁ, তো সেই আখড়ার যে সেখানেও সুন্দরভাবে মানে আমাদের রাম সীতার মূর্তিও সেখানে বসিয়েছে। সুন্দর একটা পরিবেশ। মানে এখন আমাদের সরকার, আপনারা দেখবেন আগের সরকার তো ভগবানই বিশ্বাস করে না, ওরা তো ভগবান মতো নাস্তিক। তো এই জায়গার মধ্যে এই যে সংস্কৃতির মাধ্যমে, এই যে ধর্মীয় মাধ্যমেও কিন্তু আমরা একসাথে থাকার যে বিষয়, সেটা কিন্তু এখন 2018 পরে ত্রিপুরার মধ্যে একটা গণ আন্দোলন শুরু হয়েছে। ক্লাবের তরফ থেকে রক্তদান হচ্ছে, সব হচ্ছে, কিন্তু আমরা কিন্তু যে আমাদের যে ঐতিহ্যগুলো, সেইগুলোকে কিন্তু আমরা পুনরুদ্ধার করছি এবং এতেই আমরা বেঁচে থাকবো। মানে পরিবারই হয়তো সাময়িক প্রবলেম হচ্ছে অনেকে, কারণ এইভাবেই ভেবেছে এইভাবেই চলবে জীবন। কিন্তু আজকে আপনারা দেখুন, যতগুলো এখানে আমরা ওয়াটার বডিজ গুলো আছে আগরতলা শহরে, কি সুন্দর হয়েছে বলুন। শীতবাড়ি কিছুদিন আগে আমরা সেটাকে এত সুন্দরভাবে আমরা এটাকে পুনরুদ্ধার করছি। একটাও ওই এলাকার মানুষ সুন্দরভাবে থাকতে পারবে, সুন্দর অবস্থার সিচুয়েশন করা হয়েছে। ওই দিকের জায়গার জমিয়ে দামও বাড়বে। কিন্তু একটা আমরা যেমন এই সরকার যেমন একটা স্বচ্ছতার মধ্যে থাকতে চাই, মনের মধ্যেও কিন্তু আমাদের স্বচ্ছতা আছে বলেই স্বচ্ছতার দিকে আমরা ধাবিত হই। তো এক একটা প্রতিটি এতগুলো আমরা এখানে পুকুরগুলোকে আমরা সংস্কার করছি। এখানে আমরা কিছুদিন আগেও আপনারা দেখেছেন, আগে জল নেই অবস্থা হয়েছে। পানীয় জলের ব্যবস্থা কিছুদিন আগেও, আমি 2-3 দিন আগেও মিটিং করেছি। কন্টিনিউয়াস একটা চেষ্টা, আমি বলছি না যে একদম 100% আমরা করে দিয়েছি, কিন্তু কন্টিনিউয়াস কিন্তু একটা প্রচেষ্টা রয়েছে। আপনার এই এরিয়া আমাদের মনে আছে, আগে আমরা একদম ছোট যখন ছিলাম, এখানে যারা বাসিন্দারা আছেন তাদের মনে আছে, আমরা একটু উপর থেকে খাবার দাবার নিয়ে আসতাম। এই যে বৃষ্টির সময়ে প্রায় এটা ডুবে থাকতো। আমরা জানি এই জায়গাটা সবচেয়ে সেন্টার ডিপ্রেশন এরিয়া সমস্ত আগরতলা শহরে। কিন্তু যেভাবে এখন জল নিষ্কাশিত হচ্ছে, মেয়র সাহেব এখানে আছেন, আরো আমরা যেভাবে বিভিন্ন পাম্প লাগাচ্ছি,
ভারতবর্ষের কোথাও এই পাম্প করে কোনো নদীতে জল দেওয়া, ফেলে দেওয়া আর কোথাও নেই, একমাত্র আগরতলা, এই আগরতলা মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে হচ্ছে। চেষ্টা চলছে, সম্ভব না, সেটাও চেষ্টা চলছে কিভাবে জলকে আরো কিভাবে গ্রেভিটেশনের মাধ্যমে নেওয়া যায় কিনা। কন্টিনিউয়াস কিন্তু একটা ইনোভেটিভ একটা আইডিয়া, বড় বড় যারা বাইরের থেকে তাদেরকে আমরা বলছি আসুন এই জলটাকে আমরা কি করে জমিয়ে রাখতে পারি। কারণ ক্যাচ দ্য রেইন করে মাননীয় প্রধানমন্ত্রী যে বলছেন যে ওই সময়ে এই জলটাকে যদি আমরা কোথাও স্টোরেজ করে রাখতে পারি আগামী দিন, সেটাকে পরিশ্রিত করে, সেটা পানীয় জলেই হোক বা মানে আমাদের সিঁচাইয়ের কৃষিক্ষেত্রে যদি ব্যবহার করা যায়, এই যে কন্টিনিউয়াস একটা চিন্তাধারা কিন্তু আমাদের রয়েছে। কিন্তু আমরা এখন কি দেখছি, আমার মনে হয় এখানে যে জল জমে থাকতো 4 দিন 5 দিন সময় জল জমে থাকতো, কে কোন দিকে জল যাবে কোনো অবস্থা ছিল না। এই ড্রেন ফ্রেন এগুলোতে আমরা করছি এখন। আমি সেদিনও মিটিং এ আমি বললাম যেভাবে এই ড্রেনের পরিষ্কার, আমরা তো এখানে যে ড্রেন গুলো হচ্ছে আমরা তো মনে করছি কি জানি ভিতরে কি আছে, যেভাবে এখন ক্যামেরা দিয়ে ড্রেন গুলো পরিষ্কার হচ্ছে কিনা, আমি যারা আধিকারিকরা আছেন আমরা বলে এগুলো মানুষকে জানান, আপনারা বিভিন্ন মিডিয়ার বসুন, আপনারা বসুন, দেখান কি কি ভাবে আপনারা এত মডার্ন যেসব ইকুইপমেন্টস আপনারা ব্যবহার করছেন। এটা আপনি জানলে তো হবে না, মানুষের সে কনফিডেন্স আনতে হবে, তবে তো মানুষ জানবে। এবং সেইভাবে আমি নির্দেশ দিয়েছি যাতে আমাদের মানে আমরা কি করছি এবং আগামী দিন করছি সেটা আগে, আর গত দিনে কি ছিল অবস্থা তার থেকে আপনারা নিজের আগে আগরতলায় মানুষ আসলে কি অবস্থাটা ছিল বলুন। আজকে বাইরের থেকে মানুষ যখন আসে বলে আমরা তো ভাবতেই পারিনি যে আগরতলা এরকম মানে শহর এত সুন্দর হয়ে যাবে, ত্রিপুরা এত সুন্দর হবে। বেশি দিন তো আমরা সময় পাইনি, এই 6 বছরের মধ্যে 6-7 বছরের মধ্যে 6-6.5 বছরে আমরা যে পরিমাণে উন্নয়ন করেছি, মানে এগুলো তো আগে আমরা দেখিনি কোনোদিন। আমরা আশা করি যে সরকার তো করবে, কিন্তু সামাজিক যে সংস্থাগুলো আছে সে তারাও কিন্তু অরবিন্দ ক্লাবের মতো অন্যান্য সংস্থা, তাদের মধ্যে এখন নতুন একটা মানে ক্লাব সংস্কৃতিও কিন্তু ত্রিপুরাতে এখন পরিবর্তন হয়েছে। দুর্গাপূজা আসছে, সে বিষয়ে মিটিংও হবে নিশ্চয়ই, সেখানে যা আমাদের কথাবার্তা সবসময় আমরা বলি এবং এত সুন্দরভাবে এখানে সমস্ত ক্লাব এবং সামাজিক সংস্থা বাড়িঘরের মূর্তি এখন বিসর্জন হয়। এবং আপনারা আগেও দেখেছেন যে দশমী ঘাটে বিসর্জনের কি অবস্থাটা ছিল। আগে তো এই বিসর্জনে যাওয়া মানে আতঙ্কের পরিবেশ ছিল, এখন কিন্তু এই সমস্যা নেই। আরেকটা বিষয় আমি বারবার বলবো অরবিন্দ ক্লাবকে, আপনাদের এখানে যারা নজরআন্দাজ করার কোনো বিষয় নেই, যদি দেখেন কোনো জায়গায় ড্রাগস নিয়ে কেউ আছে খালি খবরটা দেবেন, আমি ব্যবস্থা করছি, আরো কাউকে ছাড়া হবে না, একদম কোনো অবস্থায় ছাড়া হবে না। ড্রাগসের সাথে যাতে যুক্ত তাদেরকে কোনো পরিবেশ নষ্ট হচ্ছে। যারা বয়োজ্যেষ্ঠ আছেন তারা কিন্তু অসহায় একাকিত্ব ফিল করেন যে আরে কি হচ্ছে, আমাদের ছেলেরা কিছু করছে না। আমি তাদের হয়ে আপনাদেরকে বলবো যে আপনারা মানে এই বিষয়গুলো দেখবেন, একটা সুস্থ পরিবেশ আমাদের করতে হবে। ভারতবর্ষকে ধ্বংস করার জন্য নানা প্রচেষ্টা কিন্তু হচ্ছে, একবার এটা না হলে আরেকটা, টেররিস্টদের উস্কিয়ে দেওয়া বা টেররিস্ট বানানো, এই ধরনের মানসিকতা ছিল আগে। এটা যদি শেষ করলাম তো আরেকটা নতুন ভাবে আরেকটা আন্দোলনের নামে অন্য কিছু উদ্ভব সমস্ত চেষ্টা করা হয়। ইয়ুথ জেনারেশন যারা আছেন, যাদেরকে জেনজি বলা হয়, আমি জানি না যারা এখানে আজকে সম্বর্ধিত হবে জেনজি জীবনে কোনোদিন শুনেছেন কিনা, কিন্তু আজকে তো জেনজি বিরাট বিষয়। তো সেই সব জেনজিদের আমি বলবো যে সবাই আরো বেশি এগিয়ে আসুন। এখনো ক্লাবের মধ্যে আমি যে বিষয়টা একটা দেখি, যারা পুরনো যারা বয়স্ক তাদেরকে দেখা যায়, কারণ বেশিরভাগ ফ্যামিলির ছেলে মেয়েরা এখন বাইরে পড়াশোনা করে, তারা কিন্তু ক্লাবের সাথে খুব বেশি একটা যুক্ত হয় না। তাহলে তো আগামী দিন যদি সামাজিক সংস্থাগুলো না থাকে এবং তাদের যে কাজগুলো যারা বুঝে না নেয়, তাহলে তো আমাদের জন্য সমস্যা। তো এই কথাগুলো একটা মনে রাখা উচিত। আর ক্লাব সম্পর্কে অনেকের ধারণা যে ক্লাবে থাকা মানে এখানে সমস্ত উল্টোপাল্টা কাজ হয়। তো যতক্ষণ ধরে কনফিডেন্স না আসবে তাহলে
এখন তো অনেক ক্লাবের মধ্যে মহিলারাও আসছেন, প্রচুর মহিলা ক্লাবের সাথে যুক্ত হচ্ছে। তো এইভাবে যখন আপনারা করবেন এবং তাহলে আপনারা কিন্তু সেই আশ্বাস এবং বিশ্বাসের যে স্থানটা আপনারা পাবেন। আবারও যারা শ্রদ্ধেয় যারা প্রবীণ নাগরিকরা আছেন তাদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি, এবং তারা দীর্ঘায়ু হোক, সুস্বাস্থ্য যেন তাদের থাকে এবং শান্তি এবং সুখ ওনারা যেন থাকে, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করব। এবং আবারও ক্লাবকে এই ধরনের অনুষ্ঠান করার জন্য হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার।